হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সাময়েড। আজ ইন্ডিয়ান পলিটি ফর ডব্লিউবিসিএস সিরিজের দ্বিতীয় ক্লাস এবং আজকের টপিক হলো প্রিয়াম্বল, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। যদি প্রথম ক্লাস তোমরা না দেখে থাকো তাহলে আমি বলবো যে অবশ্যই ইন্ডিয়ান পলিটি ফর ডব্লিউবিসিএস এই পার্টিকুলার প্লেলিস্টের ফার্স্ট যে ভিডিওটা, যেখানে আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আলোচনা করেছি, সেটা অবশ্যই দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেটাও খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এখান থেকে প্রায়শই প্রশ্ন আসে। তো চলো দেখে নিই কি আছে এই টপিকে। তো প্রিয়াম্বল সম্বন্ধে পড়তে গিয়ে প্রথমে আমরা একবার দেখে নিই প্রিয়াম্বলে আছে কি। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিয়াম্বল, তার ইংরেজি এবং বাংলা দুটো ভার্সানই আমি এখানে ডিসপ্লে করছি। প্রথমে আমি ইংরেজির যে ভার্সানটা ওটা পড়ে দেখি কি আছে এটাতে লেখা। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. তো এটা ছিল ইংরেজির বয়ান। এরপর বাংলাতে কি আছে আমাদের একবার দেখে নেওয়া উচিত। ভারতের সংবিধান প্রস্তাবনা। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনীতিক ন্যায় বিচার, চিন্তার অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মে ও উপাসনার স্বাধীনতা, প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভাতৃভাব বর্ধিত হয়, তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য 26শে নভেম্বর 1949 তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি। তো বাংলা যে বয়ানটা আছে জাস্ট একবার পড়ে নেওয়ার জন্য তোমাদের কাছে আমি এটা দেখালাম, কিন্তু এই পার্টিকুলার যে এটা আছে এই অংশটা কিন্তু একান্তই, অর্থাৎ ইংরেজিতে যেটা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা কিন্তু হ্যাঁ আমি একরকম বলবো মুখস্থ করার জন্যই। কারণ প্রিলিমসে না হলেও ডাব্লিউবিসিএস মেন এক্সামে এমন কিছু প্রশ্ন আছে যেখানে এই পার্টিকুলার এই ছোট্ট প্যাসেজটুকু জাস্ট একটু আওড়ে রাখলে মাথায় সহজে যদি এসে যায় তাহলে অনেক প্রশ্নের সহজে উত্তর করা যায়। এবং এই ডিরেক্ট যে সিকোয়েন্সটা আছে না, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ, এই অংশটা যেটাকে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সোভরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক, এই সিকোয়েন্সটা তো অবশ্যই মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। আর নিচের যে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এবং তার কোন কোন জাস্টিস, লিবার্টি কি, লিবার্টি, ইকুয়ালিটি কোন কোন ইকুয়ালিটির কথা বলা আছে, এই পার্টিকুলার তথ্যগুলো কিন্তু সহজেই মনে থাকবে যদি একবার মুখস্থ করে নাও। হ্যাঁ, মুখস্থই করে নাও। আচ্ছা, এরপর আমরা চলে যাব যেখানে, সেটা হচ্ছে যে প্রিয়াম্বল আসলে কি। অ্যান ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য কনস্টিটিউশন, আমাদের সংবিধানের শুরুতেই আছে এই প্রিয়াম্বল এবং একে এ শর্ট ফর্ম অফ দ্য কনস্টিটিউশনও বলা যায়। সংবিধানের যে তার প্রণেতারা যে চিন্তাভাবনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে সংবিধান রচনা করেছিলেন তার নির্যাস বলা যেতে পারে এই প্রিয়াম্বল। এই প্রিয়াম্বলের মধ্যে সেই সমস্ত আইডিয়াগুলোর কথা বলা আছে যেগুলোকে এই সংবিধানের মাধ্যমে কার্যকরী করার মাধ্যমে সংবিধান প্রণেতারা ভারতীয়দের জন্য এনশিওর করতে চেয়েছিলেন। এছাড়া কি একে ফিলোসফিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন বলা হচ্ছে, দার্শনিক অংশ সংবিধানের। এছাড়া সোল অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের আত্মা হিসাবেও একে বর্ণনা করা হয়েছে। নেক্সট আমরা চলে যাব কোথায় না, এই সংবিধানের আইডিয়া আমরা পেলাম কোথা থেকে। এই সংবিধানের কনসেপ্ট আমরা নিয়েছি ইউএস এর কনস্টিটিউশন থেকে। ইউএস এর সংবিধানই বিশ্ব ইতিহাসে প্রথম সংবিধান যেখানে প্রিয়াম্বল ইন্ট্রোডিউস করা হয়েছিল, তো সেখান থেকে আমরাও এই আইডিয়াটা নিয়েছি। সেকেন্ড অফ অল ল্যাঙ্গুয়েজ, এই প্রিয়াম্বল, আমাদের প্রিয়াম্বলের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ফ্রান্সের কাছ থেকে নেওয়া, এটাও আমাদের মাথায় রাখতে হবে, প্রায়শই প্রশ্ন এখান থেকে এসে থাকে। এছাড়া দেখবো যে দ্য প্রিয়াম্বল হ্যাজ বিন অ্যামেন্ডেড ফর ওয়ান টাইম বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। আমাদের সংবিধান গৃহীত হয় তখন তার সাথে এই প্রিয়াম্বল তো ছিলই, আমরা জানি, আমরা আগের ক্লাসেই তা পড়েছি। আমাদের সংবিধানের এক গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সংবিধান কিন্তু একটা লিভিং ডকুমেন্টস, অর্থাৎ একে প্রয়োজনের তাগিদে অ্যামেন্ডমেন্ট করা যায়। অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধন করা যায়। অ্যামেন্ডমেন্ট বিল বা সংশোধনী বিল এনে তার মধ্যে যদি কোনো প্রয়োজনীয় পরিবর্তন আনার প্রয়োজন হয় সেগুলো আমরা করতে পারি। অর্থাৎ যা আমাদের আইন প্রণেতা অর্থাৎ সংসদে যারা আছেন পার্লামেন্টে, ইন্ডিয়ান পার্লামেন্টে, তারা এটা করতে পারেন। তেমনই একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এর, এবং এর মাধ্যমেই আমাদের সংবিধানের যে প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বল তাকে একবার অ্যামেন্ড করা হয়েছে বা
সংশোধন করা হয়েছে। এবং এখানে কি কি চেঞ্জেস আনা হয়েছিল না, 3 নিউ ওয়ার্ডস ওয়ার ইনক্লুডেড ইন দ্য প্রিয়াম্বল বাই দিস অ্যামেন্ডমেন্ট। এই সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে 3টে নতুন শব্দ এখানে অ্যাড করা হয়েছে। সেগুলো কি কি না, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। এই 3টে শব্দ কিন্তু মাথায় একদম ভালো করে গেঁথে নাও। এখান থেকেও প্রশ্ন আসে যে কোন শব্দটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল বা হয়নি। যাই থাকুক না কেন, আমরা এই 3টে শব্দ মনে রাখলেই বলতে পারবো যে কোনটা যুক্ত হয়েছে বা অপশনের মধ্যে থেকে কোনটা যুক্ত করা হয়নি। নেক্সট আমরা কোথায় যাব না, সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিং। আমরা যে সংবিধানের যে প্রস্তাবনা একটু আগে পড়লাম, সেখানে যে সমস্ত শব্দগুলো আছে, এমনি বোল্ড লেটার এমন কিছু শব্দগুলো দেখলাম, সেগুলোর কিন্তু কিছু সাংবিধানিক অর্থ আছে বলা যায়। আমাদের সংবিধানের কনটেক্সটে স্পেসিফিক কিছু মিনিং আছে, সেগুলোই আমাদের জানতে বুঝতে হবে এবং এখান থেকে প্রশ্ন আসে। যেমন সবরিন, সবরিন কথার অর্থ হলো সার্বভৌম। সবরিনটি কথার অর্থ হলো সার্বভৌমত্ব। তো বলতে কি বোঝায়? সার্বভৌম অর্থাৎ স্বাধীন, খুব সহজ সরলভাবে বললে। কিন্তু আমাদের সংবিধানের প্রেক্ষাপটে যেগুলো আরও বেশি বিশেষ করে বলার মতো গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো হলো নো এক্সটার্নাল ইন্টারফারেন্স, অর্থাৎ ভারতবর্ষ অন্য কোনো বৈদেশিক প্রভাব দ্বারা প্রভাবিত হবে না বা পরিচালিত হবে না। সুপ্রিম পিপলস পাওয়ার, ভারতের মানুষজনের ওপরেই যে সুপ্রিম পাওয়ার সেটা ন্যস্ত আছে এবং এই মানুষের ক্ষমতাতেই বলীয়ান হয়ে সংবিধানের দ্বারা পরিচালিত হয় আমাদের দেশ। এরপর কি দেখবো না, টেরিটোরিয়াল অথরিটি। আমাদের দেশের স্বাধীন সত্তার মধ্যে এটাও আছে যে এটাও একটা পার্ট বলা যায় যে আমরা চাইলে কোনো এক অংশ যদি আমরা মনে করি যে যেটা আমাদের দেশের এই মুহূর্তে মানচিত্রের মধ্যে অংশ নয় কিন্তু আমাদের দেশের অংশ বলে আমরা দাবি করি বা করব, সেটা আমরা অ্যাকোয়ার করতে পারি। এবং চাইলে কোনো অংশ আমরা বিদেশকে দিয়েও দিতে পারি, যেমন অলরেডি আমাদের দেশে হয়েছে। বিদেশকে দিয়ে দেওয়া মানে তো জাস্ট আপোস করে ছেড়ে দেওয়া নয়, প্রয়োজনের তাগিদে এই ধরনের যদি কোনো এক্সচেঞ্জের প্রয়োজন হয় তাহলে সেটা প্রয়োজন হলে আমরা করতে পারি। একেই বলা যায় টেরিটোরিয়াল অথরিটি। এরপর দেখবো ইন্টারন্যাশনাল অটোনমি, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রেও আমরা কিন্তু আমাদের স্বাধীন সত্তা আছে। তো সেক্ষেত্রে তোমাদের মাথায় আসতে পারে যে বিভিন্ন রকম আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, যেমন ইউনাইটেড নেশনস, তার তো আমরা অংশ। তাহলে তাদের যে আইন কানুন তার দ্বারা তো আমরা পরিচালিত হই বা প্রভাবিত হই। তাহলে সেক্ষেত্রে কি আমরা প্রকৃতই সভরিন? আমরা কি প্রকৃতই আমাদের সার্বভৌমত্ব আছে? অবশ্যই আছে। আমরা নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে ইচ্ছা প্রকাশ করি আমরা এই পার্টিকুলার ইনস্টিটিউশনগুলোতে যুক্ত হয়েছি। কেউ আমাদেরকে জোর করে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমাদেরকে তাদের অংশ করে নিতে পারে না বা করবেও না নির্ঘাত। এছাড়া এই পার্টিকুলার অর্গানাইজেশনগুলোর যে আইন কানুন সেগুলো কিন্তু ভারতের সার্বভৌমত্বের পরিপন্থী হলে সেগুলো আমরা মেনে নিতে বাধ্য নয়। তো এই কারণেই যদিও আমরা ইউএনের মতো অর্থাৎ সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের মতো সংস্থার অংশ, তা সত্ত্বেও এটা কিন্তু অবশ্যই বাস্তব বা আমাদের সংবিধান এনশিওর করে যে আমরা যেন ইন্টারন্যাশনাল আমাদের অটোনমি আমরা এনজয় করতে থাকি। তাহলে আমরা যেটা দেখলাম, আমাদের যে সার্বভৌমত্ব সেটা দুটো প্রেক্ষাপটে, ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল। ভারতের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব আছে, তার পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও সার্বভৌমত্ব আছে। নেক্সট আমরা যে শব্দ সম্বন্ধে পড়বো তা হলো সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট বলতে আমরা যা বুঝি তা হলো অল প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইজ কন্ট্রোল বাই দ্য স্টেট। যেমন আর্লিয়ার ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, অবিভক্ত রাশিয়া। তো এটা একটা ট্রু এক্সাম্পল অফ সোশ্যালিস্ট কান্ট্রি, যেখানে সমস্ত সম্পদ এবং সেই সম্পদ কীভাবে বণ্টিত হবে তা স্টেট অর্থাৎ দেশ তাই নির্ধারণ করতো। স্টেটের অ্যাকচুয়ালি পুরো অথরিটি ছিল, পার্সোনাল কোনো ওয়েলথ জেনারেশন বা অ্যাকিমুলেশনের স্কোপ ছিল না বা থাকে না সোশ্যালিস্ট কান্ট্রিতে। তো সেক্ষেত্রে আমাদের দেশের সংবিধানে সোশ্যালিস্ট লেখা আছে, তাহলে তা তো সত্য নয়। বাস্তবে তো আমরা দেখি আমাদের পার্সোনাল প্রপার্টি আছে, পুরোপুরি সমস্ত অ্যাসেট অ্যাকচুয়ালি স্টেট অর্থাৎ কান্ট্রি বা দেশের দ্বারা কন্ট্রোল নয়। তাহলে আমাদের দেশে সোশ্যালিজম কি? আমাদের দেশে কিন্তু আমরা এই ধরনের যে সোশ্যালিজম সেটা ফলো করি না, আমরা করি কি না ডেমোক্রেটিক সোশ্যালিজম। খুব ইম্পর্ট্যান্ট, আমাদের এখান থেকে প্রশ্ন আসতেই পারে, হোয়াট কাইন্ড অফ সোশ্যালিজম ডু উই এক্সারসাইজ অর প্র্যাকটিস? ডেমোক্রেটিক সোশ্যালিজম। আমাদের দেশে যে সোশ্যালিজম বিরাজ করে সেটা কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিজম। এর অর্থ কি বলতে পারি, যেটা বলা যায় আরো খোলসা করে, যে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি মিক্সড ইকোনমি প্রিভেল করে। তো এই হলো সোশ্যালিস্ট এই শব্দটার ব্যাখ্যা। এরপর আমরা চলে যাবো কোথায় না, সেকিউলার। সেকিউলার কথার অর্থ হলো ধর্মনিরপেক্ষ। তো এর মানে এরকম নয় কিন্তু যে দেশে কোনো ধর্ম আচার পালন করা যাবে না, তা কিন্তু কোনোভাবেই নয়। আমাদের দেশের সেকুলারিজম বলতে বোঝায় দেয়ার ইজ নো অফিসিয়াল রিলিজিয়ন অর স্টেট রিলিজিয়ন। অনেক দেশ আছে যেমন পাকিস্তান, যাদের ইসলাম হলো স্টেট রিলিজিয়ন। আমাদের কিন্তু দেশের ক্ষেত্রে কোনো রকম অফিসিয়াল রিলিজিয়ন বা স্টেট রিলিজিয়ন নেই। ধর্ম হলো ব্যক্তিগত বিষয়, ধর্মাচার
ধর্মের যে আচার আচরণ পালন করার অধিকার বা স্বাধীনতা মানুষজনের আছে, নাগরিকদের আছে। তো এছাড়া যেটা দেখবো এটাই, অল রিলিজিয়ন হ্যাভ দ্য সেম স্ট্যাটাস অ্যান্ড সাপোর্ট ফ্রম দ্য স্টেট। সমস্ত ধর্ম, যত ধর্মের মানুষ আমাদের দেশে নাগরিক, তাদের প্রত্যেকের অধিকার আছে ধর্মাচরণ পালন করার, এবং আহ, তাদের সমান মর্যাদা দেওয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে, এবং সমান সাপোর্টও প্রোভাইড করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে। নেক্সট আমরা দেখবো যে শব্দের কথা, সেটা হলো ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্র। কি বোঝায় আমরা জানি, পিপলস পার্টিসিপেশন ইন গভর্নেন্স থ্রু দেয়ার রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ ডেমোক্রেসি বলতে যেখানে মানুষজন তারা নিজেরা নিজেদের দ্বারা পরিচালিত বা শাসিত হয়, যেখানে শাসন ব্যবস্থা থাকে মানুষের হাতে, তাকে বলা হয় ডেমোক্রেসি। এই ডেমোক্রেসিকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। আমরা যদি ফার্দার এই ডেমোক্রেসিকে ভাগ করি, তার দুটো ভাগ। একটা হলো ডিরেক্ট ডেমোক্রেসি, যেমন তার উদাহরণ হলো সুইজারল্যান্ড। আরেকটা হলো ইনডিরেক্ট ডেমোক্রেসি, যেটা আমাদের দেশে আছে, তা হলো ইনডিরেক্ট ডেমোক্রেসি। ডিরেক্ট ডেমোক্রেসি অর্থাৎ যেখানে মানুষজন, হয়তোবা সেই দেশের জনসংখ্যা এতটাই কম বা তাদের হয়তোবা সেই ধরনের সুযোগ সুবিধা আছে, তারা নিজেরা আইন প্রণয়নের ক্ষেত্রে ডিরেক্ট আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আইনের কোনো একটা আইন অর্থাৎ বিল, সেটা আইনে পরিণত হবে কিনা ভোটাভুটিতে অংশগ্রহণ তারা নিজেরা করেন এবং নিজেরাই সিদ্ধান্ত নেন সবাই মিলে। তো সেক্ষেত্রে এই ডিরেক্ট ডেমোক্রেসির উদাহরণ হলো সুইজারল্যান্ড। কিন্তু আমাদের দেশে তো সেই সুযোগ নেই। আমাদের প্রচুর জনসংখ্যা, প্রায় 130 কোটির বেশি আমাদের দেশের এই মুহূর্তে পপুলেশন। সেক্ষেত্রে সবাইকে এক জায়গায় এনে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া তো কোনোভাবেই সম্ভব নয়। সেই কারণে আমাদের এখানে আছে ইনডিরেক্ট ডেমোক্রেসি, এবং বিশ্বের ম্যাক্সিমাম ডেমোক্রেসি কিন্তু ইনডিরেক্ট ডেমোক্রেসি, যেখানে মানুষজন অর্থাৎ যাদের ভোটাধিকার আছে, নাগরিকরা, তারা ভোট দেন, ইলেক্ট করেন, তাদের জনপ্রতিনিধিকে ইলেক্ট করে পাঠান। সেই জনপ্রতিনিধি তাদের মতামতকে আইনসভায় সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করেন তারা, এবং সিদ্ধান্ত নেন সাধারণ মানুষের হয়ে বা পক্ষে। তো তাহলে আমাদের দেশে আছে ইনডিরেক্ট ডেমোক্রেসি। আমরা আমাদের এমএলএ এমপিদেরকে বিধানসভায় এবং সংসদে পাঠাচ্ছি আমাদের হয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাই আমাদের দেশে আছে ইনডিরেক্ট ডেমোক্রেসি। এই ইনডিরেক্ট ডেমোক্রেসিকেও ফার্দার দুটো ভাগে ভাগ করা যায়। এক হলো প্রেসিডেন্সিয়াল, আর আরেক হলো পার্লামেন্টারি। তো প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসির ইনডিরেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি আছে কোথায় না, এর উদাহরণ হলো ইউএসএ। কিন্তু আমাদের দেশে আছে কি, পার্লামেন্টারি ডেমোক্রেসি, প্রেসিডেন্সিয়াল নয়, ইনডিরেক্ট পার্লামেন্টারি ডেমোক্রেসি। চলে যাই আমরা পরের শব্দে, সেটা হলো রিপাবলিক। রিপাবলিক কথার অর্থ হলো প্রজাতন্ত্র, আমরা জানি। এবং কেন রিপাবলিক বলা হচ্ছে না, দ্য হেড অফ দ্য কান্ট্রি ইজ ইলেক্টেড। আমাদের দেশের যিনি সর্বময় কর্তা, তিনি হলেন প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ইলেক্টেড। তিনি কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত, ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি তিনি নির্বাচিত, এবং তিনি একটি নির্দিষ্ট সময়ের জন্য ইলেক্টেড হন, 5 বছরের জন্যই আমাদের দেশে। এবং এই পোস্ট সবার জন্য, আপামর জনসাধারণ অর্থাৎ ভারতের নাগরিক হলেই তার জন্য খোলা আছে। তো সেই কারণেই হেড অফ দ্য কান্ট্রি ইজ ইলেক্টেড, এই কারণেই আমাদের দেশকে বলা হচ্ছে রিপাবলিক। এছাড়া আমরা কি দেখব, দিস ইজ জাস্ট অপোজিট অফ দ্য মোনার্কিক্যাল ফর্ম অফ গভর্নমেন্ট। অর্থাৎ যে রাজতন্ত্র আছে, রাজা যেখানে সর্বময় কর্তা, তার ঠিক অপোজিট ফর্ম অফ গভর্নমেন্ট হলো আমাদের এই রিপাবলিক, যে সিস্টেম অফ গভর্নমেন্ট। নেক্সট আমরা চলে যাব কোন শব্দ সম্বন্ধে দেখবো না, জাস্টিস। জাস্টিস কথার অর্থ হলো ন্যায় বিচার। এবং আমাদের দেশের সংবিধানে মেনলি সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক যে ন্যায় বিচার, তা প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়েছে আমাদের সংবিধানের প্রস্তাবনায়। এবং এই কনসেপ্টগুলো নেওয়া হয়েছে, এই শব্দগুলো মেনলি রাশিয়ান রিভলিউশন অফ 1917, 1917 সালে যে রুশ বিপ্লব হয়েছিল, সেখান থেকে এই শব্দগুলো নেওয়া হয়েছে। নেক্সট আমরা চলে যাব কোথায় না, লিবার্টি সম্বন্ধে আমরা জানবো। লিবার্টি কথার অর্থ হলো স্বাধীনতা। কি কি স্বাধীনতা আছে, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ অ্যান্ড ওরশিপ, অর্থাৎ চিন্তা ভাবনা করার স্বাধীনতা আছে, নিজের মতামত প্রকাশের অর্থাৎ এক্সপ্রেস করার কিছু এক্সপ্রেশনের স্বাধীনতা আছে, বিলিভ অর্থাৎ নিজের মত পোষণ করার অধিকার আছে, ফেথ অর্থাৎ রিলিজিয়াস বিলিভ, আমার ধর্মীয় যে বিশ্বাস তা মেনটেন করার স্বাধীনতা আছে, এবং ওরশিপ অর্থাৎ আমি যে আমার আচার অনুষ্ঠান ধর্মীয়, সেগুলো আমি পালন করতে পারি, সেই স্বাধীনতাও এখানে প্রোভাইড করা হয়েছে। তবে এটা মাথায় রাখতে হবে, এই স্বাধীনতাগুলো কিন্তু অ্যাবসলিউট নয়, অর্থাৎ চাইলে যা কিছু করা যায়, যা খুশি, এটা তেমন নয়। এখানে নির্ঘাত কন্ডিশন আছে। কনস্টিটিউশনকে ভায়োলেট করে এই স্বাধীনতাগুলো আমি এনজয় করতে পারি না। অর্থাৎ আমি এমন কিছু আমার স্বাধীনতা এনজয় করলাম, সেটা হতে পারে আমার ধর্মীয় স্বাধীনতাই হোক বা অন্য থট অফ লিবার্টি অফ এক্সপ্রেশন মেবি, তাতে অন্য কারো আবার লিবার্টি অর্থাৎ স্বাধীনতা খর্ব হয়, সেই জিনিস কিন্তু করা যাবে না। নেক্সট আমরা কোথায় যাব না, এই কনসেপ্টগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, অল দিজ হ্যাভ বিন টেকেন ফ্রম ফ্রেঞ্চ রিভলিউশন অফ 1789 to 99।
তাহলে ফরাসি যে বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দ থেকে 99 খ্রিস্টাব্দের মধ্যে, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে লিবার্টির কনসেপ্ট নেওয়া হয়েছে। নেক্সট আমরা চলে যাব ইকুয়ালিটি সম্বন্ধে জানবো। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি এখানে এনশিওর করার কথা বলা হয়েছে। সবাই সমানভাবে সুযোগ সুবিধা পাবে, এটাই এনশিওর করার চেষ্টা। এই ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি আমরা পরবর্তীকালে পড়ব। সংবিধানের বিভিন্ন যে পার্ট এবং শিডিউল সেই জায়গায় দেখতে পাবে, বা আর্টিকেলে এর রিফ্লেকশন। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে সিভিক ইকুয়ালিটির কনসেপ্ট, সেটা এনশিওর করা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের মাধ্যমে, আমরা আর একটা কি দুটো ক্লাস পরেই পড়বো। এছাড়া সোশ্যাল এবং ইকোনমিক ইকুয়ালিটির কথা এনশিওর করা হয়েছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির যে পার্ট, সেখানে এটাও আমরা কয়েকটা ক্লাস পরেই পড়বো। এছাড়া যে পলিটিক্যাল ইকুয়ালিটি যদি আমরা বলি, যে ভোটে অংশগ্রহণ করার কথা, যে অধিকার এবং ভোট দানের যে অধিকার, অর্থাৎ পলিটিক্যাল ইকুয়ালিটি কিন্তু আমরা দেখবো আর্টিকেল 325, 326, এই দুটো আর্টিকেলে কিন্তু এনশিওর করা হয়েছে। নেক্সট আমরা চলে যাবো কোথায় না, ফ্র্যাটার্নিটি কথার অর্থ হলো ভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্ব। মেনলি আমাদের দেশে ইউনিভার্সাল ব্রাদারহুড বা যে সৌভ্রাতৃত্ববোধ সবার মধ্যে এনশিওর করার জন্য বা প্রমোট করার জন্য বেশ কিছু প্রচেষ্টা করা হয়েছে, যেমন তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য উদাহরণ হলো সিঙ্গেল সিটিজেনশিপ। রাজ্যভিত্তিক রাজ্যের বাসিন্দাদের কোনো আলাদাভাবে নাগরিকত্ব দেওয়া হয়নি, সামগ্রিকভাবে সারা দেশের সব মানুষের একটাই নাগরিকত্ব, তারা দেশের নাগরিক। এই যে সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট, সেটাও আমরা পরে ইন ডিটেলস পড়বো। তো যাই হোক, এই মুহূর্তে যেটা জানলে যে এই ফ্র্যাটার্নিটি অর্থাৎ যে ইউনিভার্সাল ব্রাদারহুডের কনসেপ্ট, সেটাকে এনশিওর করা হয়েছে এই সিঙ্গেল সিটিজেনশিপ ইন্ট্রোডিউস করার মাধ্যমে। এরপর আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোটেশন পড়বো, ইম্পর্ট্যান্ট কিছু ব্যক্তিত্বের, ইম্পর্ট্যান্ট পার্সোনালিটির কিছু মতামত প্রিয়াম্বল সম্বন্ধে। যেমন ঠাকুরদাস ভার্গব, তিনি বলেছেন, দ্য প্রিয়াম্বল ইজ দ্য মোস্ট প্রেসাস পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ইট ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন। ইট ইজ এ কি টু দ্য কনস্টিটিউশন। কি টু দ্য কনস্টিটিউশন। It is a jewel set in the constitution. It is a proper yardstick with which one can measure the worth of the constitution. তাহলে অনেকগুলো তিনি শব্দ এখানে ব্যবহার করেছেন সংবিধানের প্রস্তাবনাকে ব্যাখ্যা করতে গিয়ে। তো একসাথে পুরোটা মুখস্থ করতে হবে না, কিন্তু টুকরো টুকরো করে মনে রাখবে, কারণ প্রশ্ন আসতে পারে। প্রিয়াম্বল ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, কে বলেছেন? তো ঠাকুরদাস ভার্গব। প্রিয়াম্বল ইজ এ কি টু দ্য কনস্টিটিউশন, কে বলেছেন? ঠাকুরদাস ভার্গব। প্রিয়াম্বল ইজ এ জুয়েল সেট ইন দ্য কনস্টিটিউশন, কে বলেছেন? সেই একই ঠাকুরদাস ভার্গব। প্রপার ইয়ার্ডস্টিক কে বলেছেন? সংবিধানের মাপকাঠি কে বলেছেন? ঠাকুরদাস ভার্গব। তো অতএব পুরো সেন্টেন্সটা একদম হুবহু না মুখস্থ রেখে টুকরো টুকরো করে মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব, কে এম মুন্সি বলছেন কি প্রিয়াম্বল ইজ এ পলিটিক্যাল হরস্কোপ। নেক্সট দেখবো কি প্রিয়াম্বল ইজ এ প্যারাডাইস অফ ল ইয়ার্স। এমপি পাইলি বলছেন আইনজ্ঞদের আসলে স্বর্গোদ্যান বলে একে বর্ণনা করছেন। নেক্সট প্রিয়াম্বল ইজ এ কিনোট টু দ্য কনস্টিটিউশন। আর্নেস্ট বার্কার কি বলছেন? ইজ এ কিনোট টু দ্য কনস্টিটিউশন। তাহলে আমরা একটু আগে দেখলাম ঠাকুরদাস ভার্গব বলছেন কি টু দ্য কনস্টিটিউশন, কিন্তু কি এর সাথে নোট অ্যাড করে ফেললেই যেটা হবে সেটা হলো কি নোট টু দ্য কনস্টিটিউশন, এবং এটা বলেছেন আর্নেস্ট বার্কার। এবং আর্নেস্ট বার্কার এই ভারতের সংবিধানের প্রস্তাবনার দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন, তার এক বিখ্যাত বইয়ের শুরুতে তার ইন্ট্রোডাক্টরি নোটটাই ছিল এই আমাদের দেশের সংবিধানের প্রস্তাবনা। নেক্সট আমরা দেখবো গ্র্যানভিল অস্টিন, তার বক্তব্য। তিনি বলেছেন প্রিয়াম্বল ইজ বেসিক্যালি এ সোশ্যাল ডকুমেন্ট। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনা, অর্থাৎ প্রিয়াম্বল সম্বন্ধে পড়ার মতো কিছু তথ্য, ইম্পর্টেন্ট কিছু তথ্য। তাহলে এগুলো যেমন তোমরা নোট ডাউন করে নিয়ে পড়বে, তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার ফলো করবে, কোশ্চেন পেপার ফলো করার পাশাপাশি লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ পড়বে, বা অন্য যদি কোনো রিলায়েবল সোর্স পাও প্র্যাকটিস করার জন্য, সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। আবার যে কথা বারবার বলি, যে যদি এখনও অলরেডি এই চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। অবশ্যই ভিডিওটা লাইক করো। লাইক করতে তো বিরাট কিছু খরচ হয় না, কষ্টও নেই, জাস্ট একটা ক্লিক। লাইক করলে অ্যাটলিস্ট আমাকে মোরাল সাপোর্ট করা হবে। এবং অন্যদের সাথে শেয়ার করো, বন্ধু বান্ধব যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, শুধুমাত্র WBCS নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে জেনারেল স্টাডিজের ভূমিকা আছে, সেখানে কিন্তু ইন্ডিয়ান পলিটি পড়া জরুরি এবং প্রয়োজন। তো সেক্ষেত্রে এই যেভাবে আমি এক্সপ্লেন করছি, এগুলো পড়লে নির্ঘাত সহজ সরল হয়, বুঝতেও পারবে। নোট ডাউন করলে এখান থেকে হুবহু কোশ্চেন কমন পাবে, সেটা একরকম অ্যাসিওর করা যায়। তাই সবার সাথে শেয়ার করো, যাতে সবাই চ্যানেলটা দেখে, পড়ে, এবং আমিও তোমাদের কাছ থেকে সাপোর্ট পাই। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন, সি ইউ সুন।